আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস নিয়ে আসলাম। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, মানে অনেক পরিচিত সব নামগুলো আবার আমার সামনে আসছে অনেক দিন পর। আমার ভীষণ ভালো লাগছে। এখন থেকে তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেক শুক্রবার 8:30টার সময় তোমাদের জন্য বাংলা ফ্রি লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, একদম 8:30টার সময় খাতা কলম নিয়ে যে যেখানে আছো সবাই বসে পড়বা। ঠিক আছে আপু, এটা আমাদের এসএসসি 25-এর নাই তো, এটা হচ্ছে এসএসসি 26-এর জন্য। 25-এর জন্য তো পেইড ব্যাচের ক্লাস চলছে। তোমরা যারা 25-এর ব্যাচে এখনো ভর্তি হতে চাও, ভর্তি হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই। 25-এর জন্য পেইড ব্যাচের ক্লাস চলছে, তাদের সিলেবাস সেখানে কমপ্লিট করানো হচ্ছে, নোট দেওয়া হচ্ছে। এই ক্লাসটা হচ্ছে 26-এর জন্য, 26-এর ভাইয়া আপুদের জন্য। তোমরা হচ্ছে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে রুবি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। অনেকদিন পর দেখা হলো আপুর সাথে, আমারও ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর সেই পরিচিত মুখগুলো আবার দেখছি। এসকে বসের কমেন্ট অনেকদিন পর দেখছি। আপু ভালো আছেন? অনেকদিন পর। হ্যাঁ অনেকদিন পর। আপু রুটিনটা আরেকবার বলেন। রুটিনটা হচ্ছে তোমাদেরকে আমি ক্লাস নিব এখন থেকে প্রত্যেক শুক্রবার রাত 8:30টায়। প্রত্যেক শুক্রবার রাত 8:30টায় তোমাদের বাংলা ক্লাস না হবে। ঠিক আছে, আমি যেহেতু ওই যে পেইড ক্লাসে ওইদিকে অনেক বেশি সময় দিতে হচ্ছিল, তো এই জন্য আমি তোমাদের সাথে ক্লাস নিতে পারছিলাম না, কিন্তু এখন থেকে প্রতি শুক্রবার তোমাদের ক্লাস নিব। সুমাইয়া ফ্রিন নিঝুম বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপু আমাদের কি কোনো কোর্স আনবেন? হ্যাঁ তোমাদের জন্য কোর্স আনবো, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। এই মুহূর্তে না, কিছুদিন পর, আগে কিছুদিন একটু 25 ব্যাচটা একটু এগিয়ে নিই, তারপরে ফার্স্ট ক্লাস করছি ম্যাম আপনার। আমি তো তোমার নামটা পড়তে পারছি না, খুব সম্ভবত জান্নাত, তাই না? আচ্ছা দেখো, আমরা এখন অনেক কথা হলো, আমি বুঝতে পারছি অনেকদিন পর দেখা হয়। আমার মনে হয় তোমরা যারা আজকে ক্লাসে আছো, তোমরা সবাই মনে হয় আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি। এই জন্য আমি অনেক বললাম যে 26-এর জন্য একটা ফ্রি ক্লাসই দেওয়া হোক। 26-এর স্টুডেন্টদের আসলে রেসপন্স এত ভালো। জাহান অনেকদিন পরে নামগুলো দেখছি, এত রেসপন্স ভালো তোমাদের সাথে ক্লাস নিতে আমার সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা তোমরা সবাই কে কোথা থেকে জয়েন করছো আমাকে জানিও। এই যে দেখো আমাদের সাথে জয়েন হয়েছে সাবিহা রহমান রিয়া। আমার নামের সাথে রিয়ার নামের মিল আছে, আমার নামও রিয়া, তোমার নামও রিয়া, সেম। আচ্ছা তোমরা এখন জানাও তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছো, এটাও জানাবা। আরেকটা কথা, আমাদের ক্লাস শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে প্রথম 3 জনকে 50 করে আর কি, মানে 150 টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে, হাইয়েস্ট যারা শেয়ার করবে তাদেরকে। ঠিক আছে, তো এই শেয়ারটা কি করবে, মেসেঞ্জার গ্রুপে করলে কিন্তু ফেসবুক থেকে ওইটা শেয়ার হিসেবে কাউন্ট হয় না। অলরেডি তোমরা শেয়ার করলে কে কতটা শেয়ার করেছো আমাদের কাছে চলে আসবে। তুমি যদি মেসেঞ্জার থেকে শেয়ার করো মেসেঞ্জারে কোনো ফ্রেন্ডকে, তাহলে কিন্তু ওইটা কাউন্ট হবে না। ঠিক আছে, কাউন্ট সেটাই হবে তুমি যদি অন্য কোনো গ্রুপে আমাদের ক্লাসটি শেয়ার করো, তোমার নিজের প্রোফাইলে শেয়ার করো, তাহলেই কিন্তু কাউন্ট হবে। তাহলে ঝটপট ক্লাসটি শেয়ার করে দাও এবং লিখে দাও যে ডান। আসলে অনেকদিন পর জয়েন হয়ে গিয়েছে, তো জয়েন হলাম তো সবার সাথে, এই জন্য মনে হয় একটু কথাও বেশি বলা হচ্ছে না। লামিয়া রহমান, তারপর নদী চৌধুরী, এই যে নাম নিয়েছি, ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে ক্লাস নিতে পেরে। আসো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। সবাই ক্লাস শুরু করার আগে কি করবে, খাতা কলম নিয়ে বসবে। একদম আমার ফার্স্ট কথা হচ্ছে এটা, বইয়ে যা আছে সেটাই পড়াবো, কিন্তু তুমি যেটা তোমার খাতাতে লিখবে সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, যেটা খাতাতে তুমি নিজে লিখবে সেটা তোমার মাথায় বেশি থাকবে। তাহলে খাতা কলম নিয়ে আমরা সবাই বসেছি তো, তাই না? খাতা কলম নিয়ে সবাই বসো। আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদেরকে অর্ধাঙ্গী, ভীষণ সুন্দর একটা প্রবন্ধ,
ভীষণ সুন্দর একটা প্রবন্ধ, যেটা আমি তোমাদেরকে আজকে পড়াতে যাচ্ছি। তোমাদেরকে বলা হয়েছিল তোমরা কোনটা পড়তে চাও, তোমরা ম্যাক্সিমাম বলেছো যে আপু অর্ধাঙ্গী পড়ান। দেখো প্রথম শেয়ার করেছে কে? মাসুদ আলম। খুবই ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাসটি শেয়ার করার জন্য। তোমরা কিন্তু শেয়ার করতে থাকো এবং অবশ্যই লিখো যে শেয়ার ডান। আচ্ছা, অর্ধাঙ্গী তোমাদের কোনো একটা কারণে তোমাদের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু অর্ধাঙ্গী কঠিন মনে হওয়ার কোনো ব্যাপারই না। এটা খুবই সহজ একটা গল্প, যেটার মূল কথা হচ্ছে, দেখো আমরা যে নারী সমাজ, যেটাকে কিনা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবলা জাতি হিসেবে এই প্রবন্ধে তিনি নিয়েছেন, অবলা জাতি হিসাবে এই নারী সমাজকে, মেয়েদেরকে। এরা কি করেছিল? এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে সময় ছিল, যে সময়কার এই প্রবন্ধটা, সেই সময় বাঙালি মেয়েরা এই যে সামনে এসে সবার সামনে বের হওয়া, সামনে এসে কথা বলা, এই ব্যাপারটা সেই সময় কি চিন্তাও করা যেত না। আমি যদি সেই রোকেয়া সাখাওয়াত হোসেনের আমলে থাকতাম, তোমাদের সামনে এসে আমি ক্লাসও নিতাম না, তোমরা রিয়া আপুকে চিনতেও না, তোমরাও আর এই ফোন নিয়ে কি ক্লাস করতে পারতে না, আমিও তোমাদেরকে চিনতাম না। তো রোকেয়া সাখাওয়াত হোসেন সেই সময় ভীষণ আধুনিক একটা মানুষ ছিল। তার স্বামীর সহযোগিতায় সে অনেক দূর এগিয়ে গিয়েছিল, সে সাহিত্য চর্চা শুরু করেছিল, স্বশিক্ষায় শিক্ষিত ছিল। তো সেই সময় রোকেয়া সাখাওয়াত হোসেন ফিল করেছিলেন, বই খাতা যেহেতু সে পড়ে সে ফিল করলো যে সমাজকে পরিবর্তন করতে হলে মেয়েদের শিক্ষা ব্যতীত কোনো উপায় নাই, মেয়েদের শিক্ষা ব্যতীত আর কোনো উপায় নাই। সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজে একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে হলে। তো রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে যে যেই সময়ে আমি তো মেয়েদেরকে জাগরণ করব, মেয়েদেরকে তো জাগাবো, তার আগে আমাকে দেখাতে হবে যে মেয়েদের আসলে সমস্যাটা কোথায়। আমাদের যে প্রতিনিয়ত আমাদের যে সমাজ পিছিয়ে আছে, এটা সমস্যাটা কোথায়? মেয়েরা পিছিয়ে আছে, তাই সমাজকে পরিবর্তন করতে হলে মেয়েদেরকে সামনে আনতে হবে। এখন দেখো, আমরা যদি ডাক্তারের কাছে যাই, গিয়ে আমরা আগে আমাদের সমস্যাটা বলি, যার কারণে ডাক্তার আগে কিন্তু বোঝেন যে আসলে আমার যে রোগটা হয়েছে সেটার অবস্থাটা কি, সেটা আগে ডাক্তার জানতে চায়, বুঝতে চায়, তারপরে গিয়ে কিন্তু মেডিসিন দেয়। তো রোকেয়া সাখাওয়াত হোসেনও সেম ভাবে এই প্রবন্ধে আগে তুলে ধরেছে যে মেয়েদের আসলে অবস্থানটা কোথায় ছিল সেই সময় এবং কোথায় নিয়ে যাওয়া প্রয়োজন। এটাই হচ্ছে মেইন কথা। মেয়ে মায়াকে অনেকদিন পর দেখলাম, মানে কমেন্ট পড়ছি, মেয়ে মায়ের নাম নিচ্ছি, ভীষণ ভালো লাগছে, অনেক মিস করেছি, আমিও ভীষণ মিস করেছি। আচ্ছা দেখো, তাহলে কি এই যে অর্ধাঙ্গী প্রবন্ধের কিন্তু লেখা, আজ অর্ধাঙ্গী প্রবন্ধ কিন্তু এর মধ্যে যা কিছু রয়েছে, আমি যে কথাটা বলেছি এটা আমি কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের ভাষা থেকে নিয়ে নিজের ভাষায় তোমাদেরকে বলেছি, এবং এর বাইরে আর কোনো কিছু এখানে নাই। কিন্তু যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন একটু অন্যরকম ভাষায় বলেছে, তাই আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো আসো, যে আগে কষ্ট করে লিখলো, যে রোকেয়া সাখাওয়াত হোসেন, যে নারী জাগরণের অগ্রদূত বলা হয় যাকে, তার সম্বন্ধে আগে একটু আমরা জেনে আসি। তোমরা কিন্তু শেয়ার করতে থাকো, শেয়ার না করলে কিন্তু ওই যে পুরস্কার মিস। আচ্ছা দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আগে আমরা একটু জেনে আসি। কি বলছে? বাংলা অঞ্চলের মুসলমান সমাজে, বাংলা অঞ্চলে মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। অন্তপুর বাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বিদ্যা চর্চায়, শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে বরণীয় স্মরণীয় হয়ে আছেন। এটার মানে কি জানো? সেই সময়ে তো মেয়েরাই ছিল, সেই সময় তো মেয়েরাই ছিল অবরোধবাসিনী। মানে কি জানো? ঘরের মধ্যে আবদ্ধ, তাদের কিন্তু বাইরে বের হওয়া নিষেধ ছিল। বাইরে বের হলেও কেউ যাতে তার কোনো অংশ দেখতে না পারে, মানে একদম কঠোর একটা পর্দা প্রথার মধ্যে তারা থাকতো। তো সেই সময়ে বাঙালি মুসলমান পরিবারেই জন্ম হয়েছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। তো সেই জায়গা থেকে রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছে দেখো, সামাজিক যে সীমাবদ্ধতা ছিল, যে মেয়েরা পড়াশুনো করবে না, মেয়েরা বাইরে বের হবে না, মেয়েরা ঘরের কোণে থাকবে, সেই সময়েও কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন এই সামাজিক বেড়াজাল কাটিয়ে তিনি কি সবার সামনে এসেছিলেন।
তিনি বিরাট ঝুঁকি নিয়ে অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা আমাদের সমাজ জীবনকে আজ সার্থকতা লাভ করেছে। তাহলে কি তিনি বিরাট ঝুঁকি নিয়ে, দেখো যেই সময় কঠোর পর্দা প্রথা ছিল সেই সময় রোকেয়া সাখাওয়াত হোসেন এই মেয়েদেরকে জাগরণের কথা বলেছে, তার একটা কিন্তু বিরাট ঝুঁকি ছিল। সমাজের যে চাপ সেটা কিন্তু ব্যাপক চাপ। তুমি তোমার দিক থেকে চিন্তা করো, তোমার এলাকাতে যদি সবাই তোমাকে এক ঘরে করে রেখে দেয়, কেউ যদি তোমার সাথে কথা না বলে, তুমি সেই সিচুয়েশনটার কথা একবার চিন্তা করো, সেটা কতটা দুর্বিষহ হবে তোমার এবং তোমার পরিবারের জন্য। তো এই যে অনেক রকম প্রেসার থাকা সত্ত্বেও একটা ব্যাপক ঝুঁকি নিয়ে ওই অবরোধবাসিনী মেয়েদেরকে সামনে নিয়ে এসেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ কীর্তি। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের অসাধারণ কীর্তি কোনটি? যে মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করা। ঠিক আছে, মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করা। সমস্ত প্রতিকূলতার ভিতরেও আপন উদ্যম ও প্রচেষ্টায় রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি ও বাংলা ভাষায় যে দক্ষতা অর্জন করেছিলেন তা বিস্ময়কর। অর্থাৎ বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছিলেন? বাংলা এবং ইংরেজিতে একটা বিরাট পারদর্শিতা অর্জন করেছিলেন, অর্থাৎ সে জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, জ্ঞান লাভ করেছিলেন এবং এটা ছিল একটা বিস্ময়কর একটা ব্যাপার সেই সময়ে গিয়ে। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে বেগম রোকেয়া নামে বিশেষ পরিচিত। বাংলা সাহিত্যে কি নামে পরিচিত? বেগম রোকেয়া নামে। বেগম রোকেয়া নামে। সমাজ সেবা ব্রত হলেও দেখো সমাজকে সেবা করবে, এটাই ছিল রোকেয়া সাখাওয়াত হোসেনের ব্রত, যে সমাজকে তিনি সেবা করবেন। কিন্তু এই সমাজ সেবা ব্রত হলেও রোকেয়া কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্যে, সমাজকে সেবা করতে চেয়েছিলেন, সেটাই ছিল তার ব্রত। কিন্তু তিনি অনুভব করলেন যে সমাজ সেবা পরের ব্যাপার, আগেই সমাজে যে রোগ এই সমাজের উপরে ভর করেছে, আগেই সমাজকে মুক্ত করতে হবে সেটা থেকে, এই সমাজকে জাগাতে হবে। তো এটাই ছিল তার পরবর্তীতে লক্ষ্য হয়ে গিয়েছিল এবং এভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তীক্ষ্ণ, ঋজু, যুক্তিনিষ্ঠ গদ্য লেখক, অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন তিনি, তার পারদর্শিতা ছিল অসাধারণ এবং সমাজ সচেতন, সাহসী সাহিত্যিক হিসেবে ঠিক বেগম রোকেয়ার তুল্য লেখক তৎকালীন হিন্দু বা মুসলমান, নারী বা পুরুষ আর কেউ ছিলেন না। বেগম রোকেয়া এমনই এক অদ্বিতীয় রচনা রীতির অধিকারী ছিলেন। মানে ওই সময়ে যেই সময়ে মেয়েরা কারো সামনে আসতে পারতো না, সেই সময়ে গিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছেন? অনেক লেখনী লিখেছেন এবং তার যে লেখার ধরন ছিল সেই সময়ে অন্য যারা লিখতো তাদের কারোর লেখাটা এই রোকেয়া সাখাওয়াত হোসেনের ধারে কাছেও ছিল না, মানে তার লেখা এত স্ট্রং ছিল। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, তার উল্লেখযোগ্য গ্রন্থ, বেগম রোকেয়ার গ্রন্থগুলো কোনগুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ তার লেখা কিন্তু অনেক কম। ঠিক আছে, তার লেখা অনেক কম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, একদম ভুল করা যাবে না। কি কি দেখো, পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন, আর ইংরেজি গ্রন্থ ছিল তার সুলতানাস ড্রিম। এই মাত্র কয়েকটা লেখা, আমরা মনে রাখতে পারবো না, নোট করছো তো সবাই? মুনতাহা বলছে আসসালামু আলাইকুম আমার প্রিয় রিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই যে আমার কি পরিমাণ প্রিয় আমি তো বলে বোঝাতে পারবো না, বারবারই বলছি, এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আজকে তোমাদের ক্লাস নিতে গিয়ে, মানে আসলেই খুবই ভালো লাগছে। আচ্ছা শুনো, তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো না? যে যেটা নোট করবে সেটাই কি করবে, সিআরডিএম এর গ্রুপে পোস্ট করবে। আমি দেখতে চাই তোমরা কে কত সুন্দর করে নোট করেছো এবং কে কে নোট করছো। আমাদের কিন্তু দেখো 25-এ যারা এখন না পড়বে, মানে 25-এ যারা পেইড ব্যাচে ক্লাস করছে, এরা এখন কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে, তো তাদের তো সময়ও নাই। আমি চাই না একদম পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমাদের এই কষ্টটা হোক। তোমাদের এখন যেহেতু অনেক সময় আছে, তোমরা এখন থেকেই এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাকে টার্গেট করে এখন থেকেই খুব ভালোভাবে পড়বে। আরেকটা কথা যেটা বলছি,
যে হচ্ছে নোট করছি, আচ্ছা নোট করে এটা কিন্তু আবার আপলোডও করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করো। ক্লাস কিন্তু শেয়ার করতে হবে, ক্লাস কিন্তু শেয়ার না করলে তোমাদের কিন্তু পুরস্কার মিস হয়ে যাবে। হাইয়েস্ট শেয়ারকারীদের মধ্যে 3 জন তোমরা পাবে হচ্ছে 150 টাকা মোবাইল রিচার্জ, ঠিক আছে? তো ঝটপট শেয়ার করতে হবে বেশি বেশি। আমি তো খুব বেশি শেয়ারকারীদেরকে পেলাম না। রহস্যময় বালক বলছে আপু আপনি অনেক কিউট, তোমরা সবাই অনেক কিউট মাশাআল্লাহ, তোমরা যে অনেক ভালো এই জন্য আমি তোমাদের কাছে আসলে ভালো হয়ে যাই। আচ্ছা দেখো এরপরে কি বলছে, বেগম রোকেয়া লেখা প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন নামে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা কি নামে প্রকাশিত হতো? মিসেস আর.এস. হোসেন, মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন, ঠিক আছে? বেগম রোকেয়ার জন্ম 1980 খ্রিস্টাব্দের রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে, আর মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। তাহলে 1980 থেকে 1932, 1980 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1932 মৃত্যুবরণ করেন। ঝটপট কিন্তু ক্লাস শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু একদম মিস হয়ে যাবে, ঠিক আছে? হাইয়েস্ট শেয়ারকারীদের মধ্যে থেকে কিন্তু প্রথম 3 জন 50 টাকা করে 150 টাকা মোবাইল রিচার্জ পাবে, ঠিক আছে? এবং এটা কিন্তু তোমার মেসেঞ্জারে কোনো বন্ধুর কাছে শেয়ার করলে হবে না, শেয়ার করতে হবে অন্য কোনো গ্রুপে, সিআরডিমিতে না, কিন্তু সিআরডিমিতে তো ক্লাস হচ্ছে, অন্য কোনো গ্রুপে অথবা তোমার নিজের প্রোফাইলে। নীল আলোর মুগ্ধতা, দেখো অনেকদিন পর নামগুলো নিচ্ছি। নীল আলোর মুগ্ধতা বলছে শেয়ার ডান। তারপর হচ্ছে জাহান বলছে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1980 খ্রিস্টাব্দে রংপুরের, হ্যাঁ মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। মিম আক্তার অনেকদিন পর, আচ্ছা এবার দেখো আমরা চলে যাই সরাসরি প্রবন্ধে, যেটাতে তোমাদের কাছে মনে হয়েছে যে আপু কঠিন লাগছে। রহস্যময় বালক বলছে আপু শেয়ার হয় না, কেন শেয়ার হবে না? যেটা তোমাদের কাছে দেখো এটা অনেক কঠিন লাগতো, আজকে একদম মাইন্ড ফ্রেশ করো আগে যে এটা কোনো কঠিন, এটা একদম সহজ। এবং যেটা বোঝাবো একদম বোঝার মতো মন মানসিকতা নিয়ে বসো, যে আজকে আমি এটা বুঝবো, আপুর কথা শুনবো, ঠিক আছে? এবং সুন্দর করে নোট করবে, কিন্তু নোট করে সেটা আবার কি করবে, সিআরডিমিতে আপলোড করবে। আমি সবার নোট কিন্তু দেখতে চাই। আজকে ফার্স্ট ক্লাস তানিয়াকে অনেক অনেক স্বাগতম আমাদের ক্লাসে, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, অবশ্যই জানাবে। দেখো প্রথম লাইনটা কি বলছে, কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক, মানে অবশ্যই জানতে হবে। আমি যদি কোন রোগের চিকিৎসা করতে চাই তাহলে আগে আমার জানতে হবে তোমার কি রোগ হয়েছে এবং তোমার রোগের অবস্থা কতটুকু। যদি প্রাথমিক পর্যায়ে থাকে আমি একরকম ঔষধ দিব, যদি খুব মারাত্মক হয়ে যায় আমি একরকম ঔষধ দিব। তো ঔষধ দেওয়ার আগে আমাকে জানতে হবে কি, যে রোগের অবস্থাটা। এমসিকিউ কিন্তু হতে পারে যে কোন রোগের চিকিৎসা করতে হলে প্রথমে কি জানতে হবে, রোগের অবস্থা জানতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউ আসে। এরপরে বলছে তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে, দেখো অবলা জাতি বলতে এখানে অবলা মানে কি জানো, যে বলতে পারে না। ওই যে সেই সময় রোকেয়া সাখাওয়াত হোসেনের আমলে কি হতো, মেয়েরা তো কঠোর পর্দা প্রথার মধ্যে ছিল, তারা সবার সামনে আসতে পারতো না, মত প্রকাশ করতে পারতো না। এই যে দেখো তোমাদের মধ্যে কিন্তু আমার নামটা মনে নেই, নামটা আমার মনে নাই, সে কিন্তু বলেছিল আগেই ভালো ছিল। দেখো আগে কিন্তু ভালো ছিল না, হ্যাঁ আগে অনেক শালীন ছিল সবাই, কিন্তু এই যে তুমি যে মত প্রকাশটা করছো আগে ভালো ছিল, এই মত প্রকাশটাও কিন্তু তুমি করতে পারতে না সেই সময়। যদি হতো সেই সময় অলওয়েজ তুমি কি ডমিনেটেড হতে, কাদের দ্বারা, পুরুষ জাতির দ্বারা। তোমার নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলোর কিন্তু কোনোই দাম ছিল না, তাই না? তো সেই জায়গা থেকে রোকেয়া সাখাওয়াত হোসেন মনে করলেন যে এবার নারী জাতিকে জাগানো প্রয়োজন, নারী জাতি না জাগলে কি সমাজ পরিবর্তন হবে না এবং সমাজ এগিয়ে যাবে না। কি বলছে দেখো, তাই অবলা জাতি দ্বারা হচ্ছে নারী সমাজকে বোঝানো হয়েছে। তো তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়, অর্থাৎ মেয়েদের উন্নতির কথা, তো মেয়েদের উন্নতির
উন্নতির পথ তো আমি আবিষ্কার করব যে তোমরা কি কি করলে তোমরা এগিয়ে যাবে, কিন্তু তার আগে দেখাতে হবে যে মেয়েদের অবস্থাটা আসলে সমাজে কোথায়, সমাজে আসলে অবস্থাটা কোথায়, এটা আগে রোকেয়া সাখাওয়াত হোসেন দেখাতে চেয়েছেন। তারপরে বলতে চেয়েছেন যে এই যে অবস্থার কারণে তোমার যে করুণ পরিণতি হয়েছে, সমাজের যে করুণ পরিণতি হয়েছে, এই সমাজকে পরিবর্তন করতে হলে নারী সমাজকে জাগাতে হবে। তাহলে কি বলেছে রোকেয়া সাখাওয়াত হোসেন, যে নারী সমাজকে জাগানোর আগে, অবলা জাতিদেরকে জাগানোর আগে কি করতে হবে, তাদের অবস্থাটা দেখিয়েছে। ঠিক যেমন এইটার সাথে কোনটা রিলেটেড দেখো তো, এইটার সাথে কিন্তু তাহলে এই প্রথম লাইনটা রিলেটেড, যে কোন রোগের অবস্থা যেন আবশ্যক চিকিৎসা করার আগে। তাহলে নারী সমাজকে জাগানোর আগে কি প্রয়োজন, তাদের অবস্থাটা জানানোর। আমি এখানে বলছে আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধ, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন একটা প্রবন্ধ লিখেছিলেন আরো একটা, যেটার নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। ঠিক আছে, স্ত্রী জাতির অবনতি নামক সেই প্রবন্ধে ভগিনী দিককে, ভগিনী মানে হচ্ছে বোন, এই নারী সমাজকে রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে বোনের জাতি। ঠিক আছে, বোন। তো বলছে এই বোনদেরকে জানাই আছে যে, অর্থাৎ এই যে স্ত্রী জাতির অবনতি, ওই বইয়ে এই নারী সমাজকে রোকেয়া সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে আমাদের একটা রোগ আছে, মেয়েদের একটা রোগ আছে, সেটা কি দাসত্ব। কি রোগ আছে, দাসত্ব। ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু একদম 5 স্টার দিয়ে রাখো। তাহলে এই যে ভগিনীদের বা অবলা জাতিদের বা নারী সমাজের কি রোগ আছে, দাসত্ব। কেন দাসত্ব, দেখো আমরা সেই সময় মেয়েরা এমন ছিল বা এখনো আছি আমরা এমন, কিন্তু সেটা হচ্ছে যে হাজবেন্ডের উপরে অনেক বেশি নির্ভরশীল। নির্ভরশীলতা কিন্তু খারাপ কোনো কিছু না, কিন্তু তোমার যদি স্বকীয়তাটা না থাকে, তোমার যদি নিজস্বতা না থাকে, তোমার যদি একটা পার্সোনালিটি না থাকে, সেটা অবশ্যই দোষের। তুমি নির্ভরশীল হও, তোমার কোথাও একটা কাজ করতে হবে, তুমি তোমার যে পুরুষ সঙ্গীটা রয়েছে তার সাথে তুমি আলোচনা করো যে ওই কাজটা আমি কিভাবে করব বা কিভাবে যাব, কিন্তু তোমার যদি সম্পূর্ণই তার উপরে নির্ভর করতে হয় যে সে বলে দিলে তুমি খাবে, সে বললে তুমি চলবে, না হলে চলবে না, সেটা তো খারাপ। এই যে এটাকে বলছে দাসত্ব। আচ্ছা দেখো আমরা কোথায় পড়ছিলাম, যে এই যে মেয়েদেরকে, এই ভগিনী দিককে জানাই আছেন, অর্থাৎ এই বোনেদেরকে বলছেন যে মেয়েদের একটা রোগ রয়েছে, সেই রোগটা কি, রোগটা হচ্ছে দাসত্ব। সেই রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হইয়াছে। অর্থাৎ তিনি ওই যে একটা প্রবন্ধ লিখেছিলেন স্ত্রী জাতির অবনতি, এই স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন ভগিনী দিককে বা এই যে মেয়েদেরকে, বোনদেরকে তিনি জানিয়েছিলেন যে আমাদের মেয়েদের একটা রোগ রয়েছে, সেটা হচ্ছে দাসত্ব। আমরা দাসত্ব পেতে অনেক বেশি ভালোবাসি, নিজেরাই জাগতে চাই না, তাহলে আমাদের উন্নতি হবে কি করে? তো এই যে সেই দাসত্বের আবার পরিমাণটা যে কত, পরিমাণটা যে কত, সেটা হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে দেখিয়েছেন। আচ্ছা আমাকে শামীম বলছে আপু সহজ করে পড়ায়েন, ইয়ার ফাইনালে এটা পারি নাই। আচ্ছা আজকে ক্লাসটা করো, তারপরে তুমি অবশ্যই জানাবা যে তোমার আর কোনো প্রবলেম আছে কিনা এখানে। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ একটা প্রবন্ধ, শুধুমাত্র উনি একটু কঠিন ভাষায় বা একটু জটিল ভাষায় লিখেছে বলে আমাদের কাছে একটু কঠিন লাগে। তোমরা একটু সবাইকে মেনশন দিয়ে দাও আবার একটু কষ্ট করে। আগের ক্লাসে তো অনেকজন ছিল, এখন মাত্র 26 জনকে আমি দেখতে পাচ্ছি। তোমরা একটু কষ্ট করে আবার মেনশন দিয়ে দাও, সবাই যেন ক্লাসে আবার জয়েন হতে পারি। যেহেতু অর্ধাঙ্গিক ক্লাস তোমরা সবাই চেয়েছিলে অনেক বেশি, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই যাতে আমরা ক্লাসটি করতে পারি। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, এক্ষণে অর্থাৎ এতক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব, অর্থাৎ এক্ষণে মানে হচ্ছে এখন আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। সেই রোগ বলতে কোন রোগ, ওই যে দাসত্ব। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে যে আমি এখন দেখানোর চেষ্টা করব এই দাসত্ব রোগ হওয়ার কারণে আমাদের যে সামাজিক অবস্থা সেটা কতটা খারাপ হয়েছে। ঔষধ পথ্যের বিধান
স্থানান্তরে দেওয়া হইবে। অর্থাৎ ঔষধপত্র আগে আমি জানাই যে আগে তো আমি বলেছি কি রোগ হয়েছে, কি রোগ, সেটা হচ্ছে দাসত্ব। এবার দেখাবে রোকেয়া সাখাওয়াত হোসেন সেই দাসত্ব রোগের পরিমাণটা কতটা ব্যাপক এবং এই রোগের ফলে সমাজে কত খারাপ পরিণতি হচ্ছে। তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে যে ঔষধপত্রের বিধান তখন দেওয়া যাবে, যে কি ঔষধ লাগবে, কি ওষুধ লাগবে না লাগবে। আগে আমি এটা দেখাই মেয়েদের অবস্থান এই দাসত্ব রোগের জন্য, তারপরে প্রয়োজন অনুসারে ওষুধ দেওয়া হবে। এটাই ঠিক আছে। তোমরা একটু বেশি বেশি শেয়ার করো এবং অবশ্যই লেখো শেয়ার ডান। যেহেতু অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো এই জন্য বারবার বলছি যে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করো এবং আগের ক্লাসে যারা ছিল তাদের সবাইকে একটু মেনশন করে দাও। এবার দেখো রোকেয়া সাখাওয়াত হোসেন বলছেন এইখানে গোড়া পর্দাপ্রিয় ভগ্নীদের, গোড়া পর্দাপ্রিয় মানে কি জানো, একদম কঠোরভাবে পর্দা করত, যারা কঠোরভাবে যারা পর্দা করত তাদেরকে বলছে যে এখানে গোড়া পর্দাপ্রিয় ভগ্নীদের অর্থাৎ কঠোরভাবে যারা পর্দা করত সেই সব বোনদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক। অর্থাৎ যারা কঠিনভাবে পর্দা করত, যারা কঠিনভাবে পর্দা করত তাদেরকে বলছে যে তোমাদের অবগতির জন্য, তোমাদের না জানার জন্য তোমাদেরকে দু একটা কথা আমার বলে রাখতে হবে। সেটা কি, আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। অবরোধ প্রথার বিরুদ্ধে অর্থাৎ এই যে তোমরা যারা পর্দা করছো, রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু পর্দা প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হয় নাই, মানে দাঁড়ায় নাই। দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়ানো। রোকেয়া সাখাওয়াত হোসেন পর্দা প্রথার বিরুদ্ধে কোনো কিছু বলছেন না, তিনি কিন্তু বলছেন তোমরা পর্দা করো কিন্তু ঘরের মধ্যে বসে থেকো না, পর্দা করে বের হয়েও তো অনেক ভালো কিছু করা যায়। এটাই রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে যে পর্দা করো, বোরকা পরো, সেটা করেও বাহিরে কাজ করা যায়, কিন্তু ঘরে বসে থাকলে কখনোই সমাজের উন্নতিও হবে না, মেয়েদের উন্নতিও হবে না। সেটাই বলছে, কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, অর্থাৎ ওই যে রোকেয়া সাখাওয়াত হোসেন একটা প্রবন্ধ লিখেছিল যেটার নাম ছিল কি স্ত্রী জাতির অবনতি, যেটার নাম ছিল স্ত্রী জাতির অবনতি। এবার বলছে আমি যে প্রবন্ধটা লিখেছিলাম স্ত্রী জাতির অবনতি, সেই প্রবন্ধটা পড়ে যদি তোমাদের এমন মনে হয় যে আমি পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলছি বা পর্দা প্রথার বিরুদ্ধে আমি বিদ্বেষ পোষণ করছি, পর্দা প্রথার বিপক্ষে কথা বলছি, তাহলে কিন্তু সেটা তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, বলছে যে তোমরা যদি মনে করো আমার এই প্রবন্ধ দেখে যে আমি পর্দা প্রথার বিদ্বেষী, পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলছি, তাহলে তোমরা ভুল ভাবছো। এবং এটা যদি হয় তাহলে ভাববো যে তোমরা ভুল ভাবছো, অথবা আমি ভালোভাবে ওই প্রবন্ধে বোঝাতে পারিনি যে আমি আসলে পর্দা প্রথার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি কিসের কথা বলছি, তোমরা পর্দা করো কিন্তু ঘরে বসে থেকো না। এটাই রোকেয়া সাখাওয়াত হোসেন বলতে চাইছেন। এরপরে বলছে সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে, অর্থাৎ ওই যে প্রবন্ধ স্ত্রী জাতির অবনতি, স্ত্রী জাতির অবনতি, ওই প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে দেশের যেসব নারী, অর্থাৎ সেই সময় তো ভারতবর্ষ ছিল, বাংলাদেশ ভারত এমন ভাগাভাগি বা এমনই ছিল না, সে সবকিছু মিলিয়ে বলছে ভারতবর্ষ, বাঙালি নারী। তো তার ওই প্রবন্ধে বাঙালি নারীর কথা যেমন বলা হয়েছে, বিদেশি নারীদের কথাও বলা হয়েছে। ঠিক আছে, তো সেটাই বলছে যে ওই প্রবন্ধে প্রায় সমগ্র অর্থাৎ সব নারী জাতির কথা উল্লেখ রয়েছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধ বন্দিনী থাকেন? অবরোধ বন্দিনী অর্থাৎ ঘরের মতো বন্দী থাকেন? রোকেয়া সাখাওয়াত হোসেন জিজ্ঞেস করছেন যে সকল সমাজের মেয়েরাই কি ঘরের মধ্যে বন্দী থাকে, অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে প্রশ্ন করছে যে সকল সমাজের মেয়েরাই কি অবরোধ বন্দী থাকে, ঘরের মধ্যে বন্দী থাকে, অথবা অন্যান্য দেশের মেয়েরা যারা পর্দা করেন, আমি যদি বিদেশে দেখতে চাই, দেখো বাঙালি মেয়েরা কতটা শালীন ভাবে থাকে, কিন্তু একটু যদি আমি বাইরে দেখতে চাই, বাইরের দেশের মেয়েদেরকে আমি যদি দেখি, তারা তো পর্দা পরে না, তারা অনেক কমফোর্টেবল থাকার চেষ্টা করে, তাই না? তো বলছে যে তারা, তুমি পর্দা করছো বলে তুমি কি পিছিয়ে আছো, আর তারা পর্দা করছে না বলে তাদেরকে কি আমি অনেক উন্নত জাতি বলবো? রোকেয়া সাখাওয়াত হোসেন এটা বলছে যে তারা পর্দা করছে না বলে এই না যে তারা অনেক উন্নত হয়ে গিয়েছে। আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়েছি, মানসিক দাসত্ব ইনস্লাভ, যেটা
অর্থাৎ মনের যে দাসত্ব সেটার কথা বলছে রোকেয়া সাখাওয়াত হোসেন। যে তোমরা যারা হচ্ছে এই যে দেখো আমরা যারা একদম কঠোর পর্দা প্রথা নিয়ে একদম ঘরের মধ্যে বসে আছি, তাদের কি ভেতরেও দাসত্ব বাহিরেও দাসত্ব। বাহিরের দাসত্বটা কি, কেউ আমাকে চাপিয়ে দিচ্ছে বলেই আমি একদম জবুথবু হয়ে যাচ্ছি এবং আমি ঘরের কোণে বসে আছি, আমার মনেই দাসত্ব রয়েছে। আবার বাইরের দিকে যদি দেখি, তারা তো অনেক খোলামেলা পোশাক পরে, তারা তো পর্দা প্রথা মেইনটেইন করে না। তো রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে তারা অনেক খোলামেলা পোশাক পরে বলেই যে তারা দাসত্ব নয়, এটা একটা ভুল কথা। তাদের বাহিরে হয়তোবা তারা দাসত্বটা প্রকাশ করছে না, কিন্তু তাদেরও মনের মধ্যে দাসত্ব রয়েছে। তোমরা একটু কষ্ট করে আগের ক্লাসে যারা ছিল তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, আগের ক্লাসে তোমরা কত স্টুডেন্ট ছিলে, এখন এত কম হয়ে গেলে কি করে। এবং সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে থেকে কিন্তু প্রথম 3 জন পাবে সর্বমোট 150 টাকার মোবাইল রিচার্জ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কোন একটা নতুন কাজ, নতুন বলতে এখানে নতুন একটা কাজ, ঠিক আছে, কোন একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে। অর্থাৎ দেখো সমাজে একরকম ভাবে চলছে, হঠাৎ করে আমি নতুন কিছু একটা করতে চাচ্ছি যেটা সমাজে আগে প্রচলিত ছিল না, তাহলে সমাজ কি সহজেই সেটাকে মেনে নিবে? আমি যদি নতুন কোনো কিছু আরম্ভ করি, সর্বপ্রথম সেটা নিয়ে একটা হইচই শুরু হবে, এটা স্বাভাবিক। সহজে কেউ কোনো কিছু গ্রহণ করতে চায় না, নতুনকে বিশেষ করে, ঠিক আছে। এরপরে বলছে দেখো, এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। অর্থাৎ প্রথমে যখন আমি নতুন কোনো কিছু শুরু করি, তখন কিন্তু সমাজ সেটাকে সহজে অ্যাকসেপ্ট করে না। একটু প্রথমে কি গোলযোগ হয়, অনেক বেশি কথা বলা বলি হয়, অনেক বেশি কি বিভিন্ন ধরনের মানে একটা যে অস্থিতিকর একটা পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু আস্তে আস্তে কি হয়, সেটার সাথে সমাজ মানিয়ে নেয় এবং তারা আস্তে আস্তে বুঝতে শেখে যে কোনটা আসলে সঠিক। আচ্ছা, এরপরে বলছে যে কি বলছে দেখো, চালচলন সহিয়ালয়, অর্থাৎ সমাজ সেটাকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ, অর্থাৎ তারই একটা দৃষ্টান্ত বা উদাহরণ স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পার্সি কি জানো? পার্সি হচ্ছে পারস্য, অর্থাৎ ইরানের যে সমস্ত ইরানি জাতিকে বোঝানো হয়েছে, পারস্য জাতিকে বোঝানো হয়েছে। তো ইরানে কি হতো যেন, একদম মুসলিম কান্ট্রি, একদম তারা পুরা মানে একদম খুব বেশি তারা পর্দা করতো একটা সময়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তারা কি হলো, যে পশ্চিমা সংস্কৃতি অর্থাৎ ওয়েস্টার্ন কালচার, সেটাকে তারা অ্যাকসেপ্ট করলো আস্তে আস্তে। তো আস্তে আস্তে ওই কালচারটা অ্যাকসেপ্ট করার ফলে তারা আস্তে আস্তে একটু খোলামেলা হতে আরম্ভ করলো। তো যখন আস্তে আস্তে খোলামেলা হতে আরম্ভ করেছিল সর্বপ্রথম, তখন কিন্তু একটু সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এখন কিন্তু খোলামেলা পোশাক পরাটা একদম কমন একটা ব্যাপার ইরানে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না। ছত্র মানে কি জানো? ছত্র মানে হচ্ছে ছাতা। পূর্বে তাহারা ছত্র ব্যবহারের অধিকারিণীও ছিল না, অর্থাৎ তাদের কোনো মানে নিজস্বতাই ছিল না যে একটা ছাতা ব্যবহার করবে। ছাতা তুমি কেন ব্যবহার করবে? এটা তো ছেলে মানুষ ব্যবহার করবে, তারা বাহিরে কাজ করে, তারা এটা ব্যবহার করবে। তুমি মেয়ে মানুষ, তোমার কেন গরম লাগবে? ব্যাপারটা এরকম ছিল যে তাদের অবস্থাটা বোঝাচ্ছে কতটা নিচু ছিল তাদের অবস্থা, যে তারা একটা ছাতা ব্যবহারেরও উপযোগী ছিল না। তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে। বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে কেন বলছে এই কথা? যে সময় তাদের একটা ছাতা ব্যবহার করারও কোনো অধিকার ছিল না, সেই মেয়েরা যখন একদম খোলামেলা পোশাক পড়া শুরু করে দিল, সেটা কি করলো, সেই ব্যাপারটাকে রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে যে তাদের বাড়াবাড়ির সীমা লঙ্ঘন করে ফেললো। তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। ওই যে তাদের একটা রুলস ছিল যে একদম কঠিন পর্দা প্রথার মধ্যে ছিল, পরবর্তীতে তারা আবার খোলামেলা পোশাক পরা শুরু করে দিল। তার
মানে কি পৃথিবী কি তাহলে ধ্বংস হয়ে গিয়েছে? তো এটা কিন্তু উদাহরণ হিসেবে বলছে। রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু বলে নাই বাঙালি মেয়েদেরকে যে তোমরা খোলামেলা পোশাক পরা শুরু করো, এটা উদাহরণ হিসেবে বলছে যে ইরানের মেয়েরা যে সময় কঠিন পর্দা প্রথার মধ্যে ছিল, তারা ঘরের কোণে থাকতো, তাদের একটা ছাতা ব্যবহার করার অধিকারও ছিল না, সেই মেয়েরা একসময় ওয়েস্টার্ন পড়া শুরু করে দিল। প্রথমে সমাজ মেনে নেয়নি, প্রথমে একটু ঝামেলা হয়েছিল, বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে তারা সেটা অ্যাকসেপ্ট করে নিল, সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে নিল এবং এই যে একটা বিরাট পরিবর্তন শুরু হয়ে গেল একদম কঠিন পর্দা প্রথা থেকে একদম খোলামেলা ড্রেস আপ। তার জন্য কি এই পরিবর্তনের জন্য কি পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে? পৃথিবী তো ধ্বংস হয়নি, ঠিকই আছে। এটাকে কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন উদাহরণ হিসেবে নিয়েছে যে তুমি কঠোর পর্দা প্রথায় অবরোধবাসিনী, ঘরের মধ্যে থাকো, বাইরে আসো না। তো এখন যদি তুমি পর্দাটা করো অসুবিধা নেই, পর্দা করে যদি তুমি বাইরে এসে কাজ করো, নিজেকে সবার সামনে উপস্থাপন করো, সেই পর্দার মধ্যেই থাকো, এতে কি পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে? এই যে পরিবর্তন আনার কথাটা রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে বোঝাতে চেয়েছে। এবং রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু আরো বলছে যে তোমরা যদি মনে করো আমি পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলছি, সেটা কিন্তু ভুল। তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে আমি বলবো, মানে রোকেয়া সাখাওয়াত হোসেন বলছেন, তাহলে আমি বলবো যে তোমরা আমার কথা বুঝতে ভুল করছো, অথবা এটা আমার অক্ষমতা, আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। রোকেয়া সাখাওয়াত হোসেন পর্দা প্রথার বিরুদ্ধে কোনো কথা বলেনি, তিনি বলেছেন কি পিছিয়ে না পড়তে, নারীদেরকে পিছিয়ে না পড়তে, তাদেরকেও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে, এতে কি সমাজের উপকার হবে এবং মেয়েদের উপকার হবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, এখন পার্সি মেয়েদের অর্থাৎ এই যে পারস্যের ওই মেয়েদের কি পর্দা মোচন হইয়াছে সত্যি, অর্থাৎ পর্দাটা বাদ হয়ে গিয়েছে, এটা সত্যি, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে। কি বলছে যে পর্দা বাদ দিয়েছে, এর মানে এই নয় যে তারা একদম মানসিক দাসত্ব থেকে মুক্তি হয়েছে। তিনি প্রশ্ন করছে যে পর্দা ঠিক আছে বাদ দিয়েছে, এর মানে কি তাদের মানসিক দাসত্ব কি বাদ হয়ে গিয়েছে? যদি মনে করো এই দাসত্ব বাদ হয়ে গিয়েছে, সেটা কিন্তু একটা ভুল কথা। কেন ভুল কথা? দেখো বলছে অবশ্যই হয় নাই, অর্থাৎ এই মানসিক দাসত্ব শেষ হয় নাই, যায় নাই তাদের মধ্য থেকে। আর ওই যে পর্দা প্রথা ছাড়িয়েছেন, অর্থাৎ ওই যে পর্দাটা তারা ছেড়ে এসেছে, তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ তাহাদের স্বকীয় অর্থাৎ নিজস্ব বুদ্ধি বিবেচনার কোনো পরিচয় পাওয়া যায় না তাদের পর্দা ছাড়ার মাধ্যমে। রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে এই যুক্তিটা দাঁড় করিয়েছে, তুমি পর্দা ছেড়েছো, নিশ্চয়ই আগে তোমার স্বামী তোমাকে বলেছে, তোমার স্বামী তোমাকে সেইভাবে উপস্থাপন করতে চেয়েছে, এই জন্য তুমি পর্দা ছেড়েছো। তুমি নিজের বুদ্ধি খাটিয়ে যে বলনি যে না আমি এই পর্দা প্রথা মানি না, অর্থাৎ তোমার যে দাসত্ব সেটাকে বোঝাতে চেয়েছে যে তুমি দাসত্ব মানছো না, এটা কিন্তু না, তোমার স্বামী চেয়েছে তাই তুমি পর্দা ছেড়েছো, তুমি নিজের ইচ্ছায় ছাড়োনি। তার মানে কি ওই যে দাসত্বটা কিন্তু কাজ করছেই। পারসি পুরুষগণ অর্থাৎ ওই পারস্যের পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না, তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই রয়েছে। অর্থাৎ পারস্যের যে ছেলেরা ছিল তারাই কিন্তু ওয়েস্টার্ন কালচারের দিকে আকৃষ্ট হয়েছিল, সেই পারস্যের ছেলেরা ওয়েস্টার্ন কালচারের দিকে আকৃষ্ট হয়ে তাদের স্ত্রীদেরকে সে ওয়েস্টার্ন কালচার মেনটেন করতে বলেছিল, তাই তারা পর্দা প্রথা ছেড়েছিল। কিন্তু মেয়েরা যে জড় পদার্থ ছিল আগে, সেই জড় পদার্থই থেকে গিয়েছে, অর্থাৎ পুরুষ বলছে তাই সে পর্দাকে ছাড়ছে, সে কিন্তু নিজের থেকে ছাড়েনি, অর্থাৎ সেই দাসত্বই কিন্তু তার মধ্যে কাজ করছে। ঠিক আছে, মানে কি দেখো এই যে এত কিছু বলে রোকেয়া সাখাওয়াত হোসেন বোঝালো যে এখানে তোমার পর্দা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, এইখানে বোঝাচ্ছে মূলত তোমার দাসত্ব নিয়ে কথা। এখন যতটুকু পড়ালাম এই পর্যন্ত, তোমরা যারা ক্লাস করছো তারা জানাও যতটুকু পড়ালাম এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে। যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে। যেই ভাইয়াটি বলেছিলে যে আপু সহজ করে পড়িয়েন, ভাইয়াটা অবশ্যই জানাবে যে যেই পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা। তোমাদের উপস্থিতি প্রথমে দেখে আমার এত ভালো লাগলো, কি বলবো, ভীষণ ভালো লাগছিল যে তোমাদের সাথে এতদিন পর এসেছি, কিন্তু এখন উপস্থিতিটা আবার আমাকে খুব কষ্ট দিচ্ছে যে এত কম কেন।
আচ্ছা, নীল আলোর মুগ্ধতা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জাহান জাহান বলছে জি বুঝছি আপু। নুসরাত জাহান নওরিন, অনেকদিন পর এই যে এই নামটাও আমি নিলাম, দেখো জি আপু বুঝতে পারছি। তোমরা সবাই জানো, তোমাদের রেসপন্স পেলেই কিন্তু ভালো লাগে, যে তোমরা এতদিন যে একটা গ্যাপ গেল, তোমাদেরকে আমি আবার সেই আগের মতো বোঝাতে পারছি কিনা, তোমরা আমাকে বুঝতে পারছো কিনা। এই যে দেখো মেয়ে মায়ার নামও আমি অনেকদিন পর নিলাম। রহস্যময় বালক আপু আমার আছে, সমস্যা আছে, কোথায় সমস্যা আছে সেটা আমাকে জানাও, কোনটা বুঝতে পারোনি আমাকে জানাও। আলিফা ইসলাম, নদী চৌধুরী, আরেকটা নাম না আমি নিতে পারছি না, আরবিতে নামটা লেখা, তোমার নামটা আমাকে একটু জানিও। তারপরে কি তাসিম, জি না, আচ্ছা বুঝতে পেরেছে। আলিফা ইসলাম, সিদ্রাতুল মুনতাহা বলছি ক্লিয়ার আপু। প্রসেনজিৎ কুমার দেবনাথ, অনেকদিন পর, জি বুঝতে পারছি। ইব্রাহিম বলছে জি আপু। আচ্ছা, নীলুফা ইয়াসমিন, মোহাম্মদ মশিউর রহমান বলছে আপু এই গল্পের মূল বিষয়কে একটু বলেন প্লিজ। আচ্ছা, এই গল্পের মূল বিষয় না, আমি ওই যে আগে একবার লাইভ কেটে গেল, তখন আমি ক্লাস শুরুর আগে বলেছিলাম, এই জন্য মনে হয় ছিল না, তাই এই জন্য মিস করে গিয়েছে। আমি আবার বলি তাহলে, এই গল্পের মূল বিষয় হচ্ছে মেয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন যে আমলে ছিলেন, সেই সময় মেয়েদের অবস্থাটা ছিল খুবই শোচনীয়। পুরুষেরা তাদেরকে অত্যাচার করত, নির্যাতন করত, তারা যা বলতো মেয়েরা তাই করত, তাদের নিজস্ব কোনো বুদ্ধি বা মত প্রকাশের স্বাধীনতা কোনো কিছুই ছিল না। তারা ঘরের কোণে একদম বন্দি ছিল, কঠিন পর্দা প্রথার মধ্যে ছিল। তারা যদিও বাইরে বের হতো, তাদেরকে দেখে বোঝার উপায় থাকতো না, অর্থাৎ তারা সমাজের কোনো উপকারে আসতো না। এক কথায় সমাজের কোনো উপকার সেই মেয়েদের দ্বারা হতো না। তো রোকেয়া সাখাওয়াত হোসেন তখন বুঝলেন যে আসলে সমাজের ভালো হতে হলে মেয়েদেরকে এগিয়ে আনতে হবে। মেয়েদের শুধুমাত্র সমাজের ভালোর জন্য না, মেয়েদের নিজেদের জন্যই ভালো হতে হলে, মেয়েদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হলে তাদেরকে এগিয়ে আসতে হবে সমাজে। এবং তিনি আরো বলছেন যে এই মেয়েরা যে পিছিয়ে রয়েছে তার একটা কারণ রয়েছে, সেটা মেয়েদেরই দোষ, সেটা হচ্ছে দাসত্ব। মেয়েরা দাসত্বকেই বরণ করে নেয়। তো এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে হবে সমাজে, সেই সময় যে চিত্রটা, সেটাই মূলত এই অর্ধাঙ্গিতে রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছে। নাসিম আক্তার সুমি বলছে এতদিন পর আপনার সাথে দেখা, তোমাদের সাথে অনেক দিন পর আমি। স্বকীয় বুদ্ধি বিবেচনা বলতে নিজস্ব বুদ্ধি বিবেচনা, ঠিক আছে? স্বকীয় বুদ্ধি বিবেচনা বলতে নিজস্ব বুদ্ধি বিবেচনা। এই যে বলছে তাহাদারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ পারস্য দেশের মেয়েরা যে পর্দা ছেড়ে বাইরে বের হয়ে আসলো, পারস্যের মেয়েরা কিন্তু আগে অমন কঠিন পর্দা প্রথার মধ্যে ছিল, কিন্তু আস্তে আস্তে তারা কি হচ্ছে যে একটু খোলামেলা ড্রেস আপ, পর্দা প্রথা ছেড়ে একটু খোলামেলা হয়েছে। এতে করে তাদের কিন্তু বুদ্ধি বিবেচনা বা তাদের মতামত যে প্রকাশ পেয়েছে সেটা প্রকাশ পায় না। তারা কেন তাদের এই পর্দা প্রথাকে ছেড়েছে, তার কারণ হচ্ছে পারস্যের যে ছেলেরা ছিল তারা অনেক বেশি পশ্চিমা সংস্কৃতিতে, ওয়েস্টার্ন কালচারে আকৃষ্ট হয়ে গিয়েছিল। ওই পশ্চিমা কালচারে আকৃষ্ট হওয়ার জন্য সেই ছেলেরা তাদের স্ত্রীদেরকে বলেছিল যে একটু ওপেন আপ হতে, অর্থাৎ খোলামেলা হতে। এই যে পর্দা প্রথা এত কঠোর, সেটার প্রয়োজন নাই। তাদের ছেলেরা বলেছিল বলেই কিন্তু মেয়েরা কি খোলামেলা পোশাক পরেছিল, পর্দা প্রথার বাইরে বের হয়ে এসেছিল। অর্থাৎ তাদের স্বামীরা বলেছিল বলেই তারা পর্দা প্রথার বাইরে বের হয়ে এসেছিল। এতে কিন্তু ওই মেয়েদের নিজস্ব কোনো মত প্রকাশ পায়নি, তারা কিন্তু নিজে থেকে এটা করেনি, তাদের স্বামীরা বলেছিল তাই তারা করেছিল। ওই লাইনটি দ্বারা এটাই বুঝিয়েছে। পার্সি শব্দের অর্থ কি? পার্সি হচ্ছে পারস্য দেশের যে লোক, ঠিক আছে, ইরানের লোক, সেই জাতিকে বোঝানো হয়েছে। তুমি কি এখন বুঝতে পেরেছো? অনন্যা আক্তার অবশ্যই কমেন্ট করে জানাও যে এখন বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, পার্সি হচ্ছে যে পারস্য দেশের লোক, ঠিক আছে, ইরানের লোক, ইরানের মানুষদের বোঝানো হচ্ছে।
এরপরে বলছে দেখো, পুরুষ যখন তাহাদিককে অর্থাৎ তাদেরকে অর্থাৎ ওই ইরানের ছেলেরা যখন তাদেরকে অর্থাৎ ওই মেয়েদেরকে অন্তপুরে রাখিতেন অর্থাৎ ঘরের মধ্যে রাখতেন, তাহারা তখন সেইখানে থাকতেন। অন্তপুরে রাখতেন, ঘরের মধ্যে থাকতেন। পারস্যের লোকে মেয়েদেরকে যে এত প্রশংসা করছি আমরা, যে রোকেয়া সাখাওয়াত হোসেন বলছে তোমরা কি ভাবছো যে আমি পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলছি? আমি পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলছি না, আমি দাসত্বটাকে বোঝাচ্ছি। যে তোমরা ভাবছো যে পর্দা করছো বলেই তোমরা পিছিয়ে আছো, আমি এটা তো বোঝাতে চাইনি। এটা যদি হতো তাহলে যে ইরানের মেয়েরা, পারস্য দেশের মেয়েরা যে খোলামেলা পোশাক পরে, তারা যে পর্দা প্রথার বাইরে বের হয়ে এসেছে, তাহলে তো আমি তাদেরকে অনেক বাহবা দিতাম, কিন্তু আমি সেটা দিচ্ছি না। তারা বাইরে বের হয়ে এসেছে কেন হয়ে এসেছে? তাদের স্বামীরা বলেছে, সেখানকার ছেলেরা বলেছে বলেই মেয়েরা কি পর্দা প্রথার বাইরে বের হয়ে এসেছে। কিন্তু এখানেও তাদের মধ্যে কি দাসত্ব কাজ করছে। যখন ছেলেরা অন্তপুরে রাখতে চেয়েছিল নারীদেরকে অর্থাৎ ঘরের মধ্যে রেখেছিল, তখন তারা ঘরের মধ্যে ছিল, আর যখন তাদেরকে বাইরে এনেছে তখন তারা বাইরে এসেছে। আবার পুরুষ যখন তাহাদিগকে নাকে দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখন তাহারা পর্দার বাহির হইয়াছে। ঠিক আছে, নাকে দড়ি দিয়ে বলতে এটা বোঝাচ্ছে একটা প্রবাদের মাধ্যমে, যে যখন ঘরে রেখেছিল তখন তারা ঘরেই ছিল, আর যখন তাদের একদম নাকে দড়ি বেঁধে অর্থাৎ টান দিয়ে যখন বাইরে বের করে এনেছে, তখন তারা বাইরে বের হয়ে এসেছে। এই যে বাইরে বের হয়ে এসেছে বলে তাদেরকে অনেক বাহবা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এটা নয়। দাসত্বটা কিন্তু ঠিকই কাজ করছে। রিপা বলছে কোন চরিত্র থাকলে গল্প সহজ লাগে। এই যে আমি পড়াচ্ছি তোমাদেরকে, এখন কি তোমাদের কঠিন লাগছে? আমার তো মনে হয় এখন সহজ লাগার কথা। এরপরে দেখো কি বলছে, ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? এই যে পর্দা প্রথার বাইরে যে তারা চলে আসলো, এটা তাদের তো কোনো বাহাদুরি নাই। ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে, অর্থাৎ ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে। ওই যে রোকেয়া সাখাওয়াত হোসেন একটা প্রবন্ধ লিখেছিল, সেটা পড়ে যারা মনে করেছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন পর্দা বিরোধী কথা বলছে, সেটা যে ভুল, রোকেয়া সাখাওয়াত হোসেন এটাই প্রমাণ করলো যে আমি পর্দার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি বলছি দাসত্বের বিরুদ্ধে কথা। আচ্ছা, এরপরে বলছে দেখো, কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প হন, অর্থাৎ কলম্বাস যখন আমেরিকা, আমরা সবাই জানি কি আমেরিকা আবিষ্কার করেছিল কে? ক্রিস্টোফার কলম্বাস। তো ওই কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করার জন্য একদম দৃঢ় সংকল্প হন, কৃত সংকল্প মানে খুব দৃঢ় সংকল্প করেন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? বাতুল মানে কি জানো? বাতুল মানে হচ্ছে পাগল। বাতুল মানে পাগল, ঠিক আছে। নওরিন বলছে না আপু এখন সহজ লাগছে, আলহামদুলিল্লাহ। দেখো যে রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে আবার একটা উদাহরণ আনলো, যে তোমরা কি ভাবছো সমাজে নতুন কিছু করতে গেলে একটু তো অসুবিধা হবেই, সমাজের মানুষজন একটু তো অসুবিধা করবে। তুমি পর্দা করো, পর্দা করে ঘরের মধ্যে আছো, এখন তুমি পর্দা করে বাহিরে বের হয়ে আসো, বাইরে এসে কাজ করো, তোমাদেরকে স্বাবলম্বী করে তোলো। এতে কি হবে? সমাজে প্রথম একটু অসুবিধা হবে, মানতে চাইবে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা এটাই অ্যাকসেপ্ট করে নিবে। তো সেটা বোঝানোর জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন আবার আরেকটা কথা বলছে, যে কি কলম্বাস যখন প্রথম আবিষ্কার করতে চেয়েছিল তখন তো মানুষ তাকে পাগল বলেছিল, কিন্তু এখন দেখো আমেরিকার নাম সবাই জানে। সাবিহা রহমান রিয়া বলছে আপু আমার কমেন্ট পড়েন না, এই যে পড়ে নিয়েছি তোমার কমেন্ট। এরপরে দেখো কি বলছে, নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, এটাও বাতুলতা নয় কি? অর্থাৎ বলছে দেখো, নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে, মেয়েরা মনে করছে কি জানো, যে ছেলেরা অনেক এগিয়ে আছে, সত্য স্বামিত্ব নিজের যে মধ্য পুরুষত্ব, ঠিক আছে, মেয়েরা নিজেরাই ভাবছে যে আমি ছেলেদের মতো হব, কিন্তু আমি কেন ছেলেদের মতো হব? এই যে ছেলেদেরকেই কিন্তু আমি এগিয়ে রাখলাম, এই মানসিকতা থেকে বের হতে বলছে। কি বলছে? নারী আপন সত্য স্বামিত্ব বুঝে আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, অর্থাৎ নিজেকে নরের ন্যায় পুরুষের ন্যায় শ্রেষ্ঠ করতে চায়। ইহাও বাতুলতা নয় কি? অর্থাৎ ইহাও কি একটা পাগলামো নয়? বাতুল মানে হচ্ছে পাগল।
পরীক্ষার খাতায় সব সাদা দেখা যায় না, একদমই যাবে না, এটা অনেক সহজ। অর্ধাঙ্গী কিন্তু অনেক সহজ একটা প্রবন্ধ। মুফাসসিল হোসেন তুমি হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখবে একদম সহজ। আমি বারবার বলছি অর্ধাঙ্গীর মতো সহজ কিন্তু আর কোনোটা নাই। তো কি বলছে দেখো এখানে, যে মেয়েরা ছেলেদের মতো শ্রেষ্ঠ হতে চায়, পুরুষের মতো বড় হতে চায়। এটাও একটা পাগলামো। কেন পুরুষের মতো কেন হতে হবে? পুরুষের মতো তো হওয়ার প্রয়োজন নাই, নিজেকে শ্রেষ্ঠ করো, কারোর মতো নাই, নিজেকে নিজের মতো শ্রেষ্ঠ করো। অর্ধাঙ্গী কি আজ পুরোটা শেষ করবেন? না, অর্ধাঙ্গী আজকে পুরোটা শেষ হবে না। সাবিহা বলছে আপনার ক্লাস ফার্স্ট করতেছি আপু, অনেক ভালো লাগছে, অসাধারণ ক্লাস। তোমাদের এই কমেন্ট গুলো হচ্ছে আমাকে অলওয়েজ ভালো একটা ক্লাস নেওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। আজকে এই যে দেখো প্রথমে তোমরা অনেকে ছিলে, দুর্ভাগ্যজনকভাবে লাইভটা কেটে গেল, যার জন্য তোমাদের উপস্থিতি অনেক কম হয়ে গেল। এটা আমার জন্য অনেক খারাপ লাগছে। নেক্সট ফ্রাইডেতে আমি চাই সবাই ক্লাসে থাকবে, ঠিক আছে? আরো বেশি উপস্থিতি বাড়াবে। আচ্ছা দেখো এরপরে কি বলছে, পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। অর্থাৎ এই যে পুরুষেরা আমাদের প্রতি, মেয়েদের প্রতি যতটা সম্মান দেখায় মেয়েরা বা আমরা, তাতে কিন্তু সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারি না, অর্থাৎ তাতে সম্পূর্ণ খুশি হতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাস প্রকৃতির দেবীকে ভয় করে। এই যে দেখো কালী, কি বলছে দেখো, যে ছেলেরা মেয়েদেরকে যে যতটুকু সম্মান করে তাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হতে পারি না। ছেলেরা পুজো করে, নারী মূর্তিকে পুজো করে। কাকে পুজো করে দেখো, কালীকে পুজো করছে। তারপরে এই যে আরো কি কি নাম বলছে, কালীকে পুজো করছে, শীতলাকে পুজো করছে। আসলে কি তারা নারীকেই পুজো করছে? সব নারীকে কি তারা পুজো করছে? আচ্ছা, ফারিয়া রহমান বলছে আপু আমার কমেন্টে রিপ্লাই দাও না কেন? এই যে দেখো তোমার কমেন্ট পড়ে নিয়েছি। কি বলছে দেখো, দেবীকে ভয় করে, তাদেরকে পুজো করে। এই যে কালী, শীতলা, যেসব নারী মূর্তিকে তারা পুজো করে তাদেরকে ভয় করে, তাই তাদেরকে পুজো করে। মন থেকে যে একটা সম্মান করে সেটা কিন্তু না। পুজো করে সত্য, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? অর্থাৎ বলছে যে ছেলেরা পুজো করে, কালীকে পুজো করে, শীতলাকে পুজো করে, ঠিক আছে, এটা কি সম্মান দেখে পুজো করে? নারী শক্তিকে যে পুজো করে বলে, আসলে কি নারী শক্তিকে পুজো করে? তাদেরকে ভয় করে তাই তাদেরকে পুজো করে, তাদেরকে সম্মান করে তাই তাদেরকে পুজো করে না। এটাই এখানে বুঝিয়েছে। তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাশি নৃমুণ্ডা মালিনী? নৃমুণ্ডা মালিনী বলতে একটা ভয়ঙ্কর রূপ, কালী তো হচ্ছে একটা ভয়ঙ্কর রূপে না, যে হাতে অস্ত্র থাকে। তো এই যে ভয়ঙ্কর যে একটা মূর্তি তার রয়েছে, ভয়ঙ্কর যে রূপ রয়েছে, তাকে পুজো করছে। নারী কালীকে কিন্তু কেউ পুজো করছে না, তার ভয়ঙ্কর যে রূপ রয়েছে সেই ভয়ঙ্কর কালীকে মানুষ পুজো করছে। নারীকে সম্মান করছে ভাবলে ভুল হবে। যে নারীকে ভয় পাচ্ছে তাই তাকে পুজো করছে, তাকে সম্মান করে পুজো করছে না, সেটাই এখানে বুঝিয়েছে। অ্যাডমিশন প্রিপারেশন সহ দিবেন। আমি তো এটাই চাই যে তোমরা এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নাও। এই যে নোট করতে বলেছি, এর কিন্তু প্রতিটা লাইন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন। আমি আজকে যতটুকু পড়াবো একদম একটু স্কিপ করবে না, যতটুকু পড়াবো খুব ভালোভাবে ক্লাস করবে। তারপরে যতটুকু পড়াবো একদম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বই নিয়ে বসে যতটুকু পড়িয়েছি ততটুকু নিজে পড়বে, দেন নোট করবে। নোট করার পরে কি করবে, সিআরএম এর গ্রুপে পোস্ট করবে। আমি দেখতে চাই কে কত সুন্দর নোট করেছো তোমরা। ইংরেজি ক্লাস হবে কোন দিন? ইংরেজি ক্লাসটা খালিদ ভাই বলে দিবেন কোন দিন ক্লাস হবে। ইংরেজি ক্লাসের কথা আমি ঠিক এখনো শিওর না কবে থেকে হবে।
এরপরে দেখো বলছে নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। অর্থাৎ নারীকে শিক্ষা দেওয়ার জন্য সীতাকে আদর্শ হিসেবে দেখায়। সীতা কি করেছিল? রাম যখন রাজ্য রক্ষার জন্য বনবাসে গিয়েছিলেন, বনে চলে গিয়েছিলেন, তখন সীতা বলেছিল যে আমি রাম আমার স্বামী, আমিও তার সাথে যাব। তো মানুষরা কি করেছেন, সেই সীতাকে এই মেয়েদেরকে উদাহরণ হিসেবে বারবার বলে যে তোমরা সীতার থেকে শিক্ষা নাও, যে মেয়েদের কেমন হওয়া উচিত। দেখেছো ওই যে মেয়ে যে তার স্বামীকেই বড় করে দেখে তার সাথে গেল, এই কারণেই কিন্তু তারা বলছে যে তোমরা সীতাকে দেখে শিক্ষা নাও, সীতাকে উদাহরণ হিসেবে রেখেছে। সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না, ঠিক আছে? বলছে যে সীতা কি পর্দার মধ্যে ছিল? অবশ্যই সীতা কিন্তু পর্দার মধ্যে ছিল না। তিনি ছিলেন রামচন্দ্রের অর্ধাঙ্গী, অর্থাৎ রামচন্দ্রের স্ত্রী ছিলেন। রামচন্দ্রের অর্ধাঙ্গী ছিলেন, রানী ছিলেন, প্রণয়িনী ছিলেন এবং সহচরী ছিলেন। রামচন্দ্রের স্ত্রী অর্ধাঙ্গী ছিলেন, মানে স্ত্রী ছিলেন। রামচন্দ্র কি রাজার ছেলে ছিল, সেই হিসেবে সীতা কিন্তু ছিল একটা রানী। প্রণয়িনী ছিলেন, রামচন্দ্রের প্রেমিকা ছিলেন, সহচারী ছিলেন, তার সাথে সহচারী হিসেবে ছিলেন। আর রামচন্দ্র কি ছিল দেখো, প্রেমিক ছিল, ধার্মিক, সবই ছিল রামচন্দ্র। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেরূপ, ঠিক আছে? আমাদের ক্লাস রুটিন হচ্ছে প্রত্যেক শুক্রবার 8:30টায় ক্লাস নিব, প্রত্যেক শুক্রবার 8:30টায় ক্লাস দিব, এটাই হচ্ছে ক্লাস রুটিন তোমাদের। তো দেখো এখানে কি বলছে যে সীতাকে সমাজের লোকেরা মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলে তোমরা সীতার মতো হও। কিন্তু সীতাকে কি রাম খুব বেশি সম্মান দিয়েছিলেন? সীতা যে রামের সাথে গিয়েছিল বনবাসে, এর মানে কি যে সে একদম বিরাট কোনো কিছু হয়ে গিয়েছে? সেটা না। সীতাও কিন্তু ছিল সেই কি রামের হাতের পুতুল, তার স্বামীর হাতের পুতুল ছিল। সে একদম সীতাকে সেইভাবে ট্রিট করেছিল ঠিক যেমন একটা মানুষের হাতে একটা পুতুল, সীতা যেন ছিল একটা পুতুল। কেন এই কথা বলছে জানো? সীতা যখন তার ভালো করেছিল তখন সে সীতাকে খুব ভালোবেসেছিল, সম্মান দেখিয়েছিল। পরবর্তীতে কি হলো, সীতাকে সে ভুল বুঝলো, ভুল বুঝে কি করলো, সীতাকে সে ত্যাগ করে দিল। আবার তার যখন ভুল ভাঙলো, সীতাকে সে গ্রহণ করলো। তো যখন রাম ভালোবাসলো তখন সীতা তার সাথে গেল, রাম যখন ত্যাগ করলো সীতা চলে গেল, আবার রাম ভালোবেসে কাছে ডাকলো, সীতা আবার আসলো। একদম পুতুলের মতো, ভালো লাগলো তো খেললাম, না ভালো লাগলো তো ফেলে দিলাম, ব্যাপারটা এমন। এতে কিন্তু রাম সীতাকে খুব বেশি সম্মান করেছিল সেটা বোঝায় না, সেই সীতার মধ্যেও একটা দাসত্ব ছিল। আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসের পর থেকে আমি পড়াবো। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসের পর থেকে পড়াবো। খুবই দুঃখজনক যে তোমরা ক্লাসের শুরুতে অনেকে ছিলে কিন্তু লাইভটা কেটে যাওয়ার কারণে তোমরা আর পরবর্তী ক্লাসে তোমাদের উপস্থিতি খুব একটা দেখলাম না। আচ্ছা আপু, আপনার সাথে কি কোনোভাবে যোগাযোগ করা যাবে? অবশ্যই যোগাযোগ করা যাবে। তোমরা পড়তে গিয়ে পড়াশোনা রিলেটেড, বাংলা রিলেটেড কোনো প্রবলেমে পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সেটা হচ্ছে বাংলা শিখুন রিয়া আপু, বাংলা শিখুন রিয়া আপু, এই পেজে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা হলে বাংলা রিলেটেড তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করার জন্য এই পেজে ফলো দিয়ে রাখতে পারো। তোমাদের বাংলা রিলেটেড যে কোনো ধরনের আপডেট এই পেজেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমার সাথে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে। এবার তোমরা যারা ক্লাস করছো, আমি যতটুকু পড়ালাম বলো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? আমি চাই না আমি কষ্ট করে তোমাদেরকে পড়ালাম, তোমরা কষ্ট করে ক্লাস করলে এখন যদি না বুঝেই ক্লাস শেষ করে চলে যাও তাহলে কিন্তু এতে তোমারও কোনো সফলতা নেই, আমারও কোনো সফলতা নেই, তাই না? তোমরা যারা আছো ক্লাস করলে তোমরা বলো যে তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা।
যৌবনের গান গল্পটা কঠিন আছে। আচ্ছা এটা শেষ করি, তারপরে যৌবনের গান পড়াবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে যৌবনের গান কিভাবে পড়াবো? নেক্সট ক্লাসে তো আমি এটা শেষ করতে পারলাম না, নেক্সট ক্লাসে এটা শেষ করব। মশিনুর রহমান বলছে আপু আপনার কথা বুঝতে পেরেছি, অনেক সুন্দর করে বোঝান আপনি। আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো, আমি খুবই খুশি হয়েছি এবং তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। জাহান বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নদী চৌধুরী, নুসরাত নওরিন, সিদরাতুল মুনতাহা, রিপা, তারপরে কি ফাহিম বলছে আপু আমি জব করি, ঈদের পরে পরীক্ষা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি হচ্ছে ক্লাসগুলো করতে থাকো, আর এই সিআরডিএম এর পেজে বা ইউটিউবে বলো, অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে আমার। যদি তোমার আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার রেকর্ড ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? আর নিয়মিত 8:30টায় আমি বাংলা ক্লাস নিব, আমার ক্লাসে জয়েন হয়ে যেও। আচ্ছা রিপা বলছে অল ক্লিয়ার। বাংলা ক্লাস কোন কোন দিন হবে? বাংলা ক্লাস হবে প্রতি শুক্রবার রাত 8:30টায়, প্রতি শুক্রবার রাত 8:30টায়। আচ্ছা তো তোমরা সবাই ভালো থাকো, এই পর্যন্তই। আশা করা যায় তোমাদের আর কারো কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে তোমরা অবশ্যই এই পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবা। ক্লাস শেষ করে যতটুকু পড়িয়েছি এখনই পড়তে বসবা, এবং নোটগুলো অবশ্যই সিআরডিএম এর গ্রুপে শেয়ার করবে, আমি সবার নোট দেখতে চাই, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।